দেশে প্রথম ধাপে কারা পাবে টিকা, চূড়ান্ত পর্যায়ে তালিকা। ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য নীতিমালা করার তাগিদ। তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। এইভাবে যদি জিনিসটা না ঘটে তাহলে কিন্তু মানুষের আস্থা এটার উপরে কমে যাবে। ভারত ছাড়াও ভ্যাকসিন পেতে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। চায়না ভ্যাকসিন দিতে যাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে যাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। 16 জানুয়ারি থেকে গণহারে করোনার টিকা দেবে মোদী সরকার। 2 দফায় দেয়া হবে 30 কোটি ডোজ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজশাহীতে প্রশিক্ষণ বিমানের চাকা ফেটে মুখ থুবড়ে রানওয়েতে, পাইলট আহত। ইন্দোনেশিয়ায় 62 আরোহী নিয়ে বিধ্বস্ত বিমান, সবার মারা যাওয়ার আশঙ্কা। স্বীকৃতি পাওয়ার পরও বরিশালে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায় নাম, অসন্তোষ প্রকৃত মুক্তিযোদ্ধাদের। সংশয় সৃষ্টি করা উদ্দেশ্যমূলক বলছেন বিক্ষুব্ধরা। এবং রাজধানীর সেগুনবাগিচা থেকে টিটিপাড়া পর্যন্ত বিশাল খাল এখন সরু ড্রেন। বক্স কালভার্টে বর্জ্য জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, অপসারণে ঢাকা দক্ষিণ সিটি। দেশে প্রথম ধাপে কারা টিকা পাবে সেই তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা বলছেন টিকা বন্টনে বিজ্ঞানসম্মত ও সবার কাছে গ্রহণযোগ্য নীতিমালা প্রয়োজন। তালিকা ন্যায়সঙ্গত না হলে জনমনে চরম অসন্তোষ বাড়বে বলেও আশঙ্কা তাদের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন শুধু ভারত নয়, চীন ও রাশিয়াও বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দেবে। একমাত্র টিকাতেই মিলবে করোনায় মুক্তি, সেই পথেই এখন হাঁটতে শুরু করেছে বিশ্ব। সেই ধারাবাহিকতায় চলতি মাসেই হয়তো দেশে আসছে করোনার টিকার প্রথম চালান। সেই হিসেবে টিকা হাতে পাওয়ার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তবে সাধারণ মানুষের আগ্রহের জায়গা অন্যখানে। টিকা আসলে কেমন হবে সেই ব্যবস্থাপনা, ফ্রন্টলাইনারদের পরে কারা কিভাবে আসবেন টিকার আওতায়। আর তাই এই টিকাযজ্ঞ নিয়েই সংলাপের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম মাসে পাওয়া 50 ডোজের 25 লাখ টিকা যাদের দেয়া হবে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। টিকা নিতে নাম লেখাতে হবে অনলাইনে। তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। তবে টিকা সঠিকভাবে বন্টন হবে কিনা তা নিয়ে সংশয় জানান বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রথম ধাপের কর্মকৌশল আর প্রয়োগ পদ্ধতির ওপর নির্ভর করবে পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা। তাই বিজ্ঞানসম্মত নীতিমালা প্রণয়নের জোর তাগিদ তাদের। যত স্বচ্ছভাবে প্রক্রিয়াটি হবে, মানুষের সঙ্গে বারবার আলাপ করে হবে, ততই আসলে এই নির্বাচন প্রক্রিয়াটি কাকে ভ্যাকসিন দেওয়া হবে বিশেষ গ্রহণযোগ্যতা পাবে। দেশের কনটেক্সটের সঙ্গে মিলে এইভাবে যদি জিনিসটা না ঘটে তাহলে কিন্তু মানুষের আস্থা এটার উপরে কমে যাবে। যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে একটা মনিটরিং এ রাখা দরকার, যাতে তাদের কোনো অ্যাডভার্স বা সাইড ইফেক্ট হলে সেটা যেন সাথে সাথে নজরে আনা যায়। এদিকে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত ছাড়াও ভ্যাকসিন পাঠাতে সম্মত হয়েছে আরো কয়েকটি দেশ। চায়না ভ্যাকসিন দিতে যাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে যাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। কিছু ভ্যাকসিন ফাইবার বিনামূল্যে আমাদেরকে দিবে। এই ভ্যাকসিনের সংখ্যা প্রায় 4 লক্ষ লোককে দেওয়ার মতো। চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের টিকা আসবে বলে আবারও জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আগামী 16 জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। তবে কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, কোন টিকা আগে প্রয়োগ করা হবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। কাল দেশটির সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলোর গভর্নরের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফায় 3 কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করবে বিজেপি সরকার। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অ্যাস্ট্রাজেনিকা ও সেরাম ইনস্টিটিউটের যৌথ তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেক
ICMR এর উদ্ভাবিত কোভ্যাক্সিনের জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন আসে চলতি মাসের ৩ তারিখ। শুক্রবার থেকে শনিবার দুদিন দেশটিতে চলছে তৃতীয় দফার পরীক্ষামূলক প্রস্তুতি। ভারত জুড়ে করোনার টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে তুমুল আগ্রহ। ভ্যাকসিনটা যদি খুব ভালো হয় তাহলে মানুষের উপকারে লাগে। মানুষের ওপর প্রয়োগ করার পরে কি দাঁড়ায় সেটা না জানলে তো বোঝা মুশকিল। টিকাদান কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, কোন টিকা প্রথম প্রয়োগ করা হবে সে বিষয়ে এখনো পরিষ্কার নয়। ভ্যাকসিন কার্যক্রম শুরুর জন্য এরই মধ্যে 500 কোটি টাকার অর্থ বরাদ্দ করেছে মোদী সরকার। আগামী 16 জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে ভারতে টিকাকরণ কর্মসূচি। মন্ত্রিপরিষদের বৈঠকের পর আজ সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দফায় মোট 30 কোটি মানুষের শরীরে দেয়া হবে এই টিকা। প্রথম দফায় 3 কোটি এবং দ্বিতীয় দফায় 27 কোটি মানুষের শরীরে দেয়া হবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এই ভ্যাকসিন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। 3 থেকে 400 ফুট ওপরে হাওয়ায় ভেসে বেড়ানোর রোমাঞ্চ, আর তার নিচে নীল জলরাশি। দেশে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা প্যারাসেইলিং নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। এবারে অন্য প্রসঙ্গ। রাজশাহী বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় মুখ থুবড়ে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। এতে পাইলট আহত হলেও অক্ষত রয়েছেন প্রশিক্ষণার্থী। দুর্ঘটনার পর 1.5 ঘন্টা বন্ধ থাকে বিমান উড্ডয়ন ও অবতরণ। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরে শনিবার দুপুরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির সেসনা 152 মডেলের একটি বিমান দুপুরে রানওয়ের উত্তর দিক থেকে অবতরণের সময় তার ডান দিকের চাকা ভেঙে যায়। এরপর আবারও বিমানটি রান করার সময় সামনের চাকা ভেঙে যায়। এতে বিমানে থাকা প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যারটার চাকা ভেঙে এখন বর্তমানে পড়ে আছে। একটা আওয়াজ হয়, তখন আমরা গলা ছেড়ে পাঁচের উপর থেকে দেখি কি সামনের চাকাও ভেঙে গেছে, পিছনের ডান চাকাও ভেঙে গেছে। পরে যে শিক্ষণ এখানে বেড়ালে পথে পায়ে আঘাত লেগেছে। রানওয়েতে বিমান দুর্ঘটনার কারণে খানিকটা বিলম্ব হয় ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের উড্ডয়ন। তবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বলছেন, দুর্ঘটনা খুব বেশি গুরুতর না হয় খুব দ্রুতই দুর্ঘটনা কবলিত বিমানকে অপসারণ করা গেছে রানওয়ে থেকে। এমনিতেই নিচে বিমান ল্যান্ড করছে আর কি, তেমন কোনো প্রবলেম হয়নি এবং সেটা হতাহতের কোনো ঘটনা ঘটেনি, যে কারণে ইনিশিয়ালি আমাদের সেখানে গিয়ে কাজ করা লাগেনি আর কি। রান থাকিয়া যখন 35 থাকি নামিয়া কিছু দূর অর্থাৎ ভিআর এবং 35-এর মাঝামাঝি যখন আসছে, সামনের ওই যে চাকাটা ফসকে গেছে। পাইলট এবং ওই যে চালক প্রশিক্ষণ ছিল, ওরা দুজন বেরিয়ে গেছে, কোনো ক্ষয়ক্ষতি কারো হয়নি। আর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল 5:30টার পর থেকে বিমান উড্ডয়ন ও অবতরণে আর কোনো সমস্যা নেই। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর সেগুনবাগিচা থেকে টিটিপাড়া পর্যন্ত 6 কিলোমিটার বিশাল খাল কালের পরিক্রমায় এখন সরু ড্রেনে পরিণত হয়েছে। বক্স কালভার্টে রূপান্তরিত হওয়া সেই খাল এখন দক্ষিণ সিটির জলাবদ্ধতার মূল কারণ। দীর্ঘদিন জমে থাকা আবর্জনা অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতদিন ওয়াসার নিয়ন্ত্রণে থাকা এই খালের বর্জ্য অপসারণ করে জলাবদ্ধতা নিরসন করা হবে বলে জানাচ্ছে সিটি কর্পোরেশন। টিটিপাড়ার এই সরু কালভারটি ছিল একসময়ের প্রবাহমান ঝিল। এখানেই চলতো নৌকা, ভিড়ত বড় বড় স্টিমার। সেগুনবাগিচা থেকে শুরু হয়ে ফকিরাপুল, বিজয়নগর হয়ে খালের বিস্তৃতি ছিল মান্ডা, জিরানি খাল পর্যন্ত। এই প্রজন্মের কাছে তা রূপকথার মতো শোনালেও যাদের শৈশব কেটেছে ঝিলের পানিতে নৌকা চালিয়ে আর মাছ ধরে, তাদের স্মৃতিতে এখনো তা ভাস্বর। এই খাল যখন একটা ঝিলের মতন ছিল, তখন তো নদীর মতন ছিল, অনেক বড় ছিল। সদরঘাট থেকে লঞ্চ আসতো, নৌকা আসতো, তারপরে এই জায়গায় মাছ টাছ ধরছি আমরা, নৌকা দিয়ে
মাছ ধরছি। গত 40-50 বছরের পুরনো সেই খাল দখল হতে হতে এখন পরিণত হয়েছে সরু ড্রেনে। পরবর্তীতে খালের উপর সিমেন্টের ঢাকনা দিয়ে তৈরি করা হয় বক্স কালভার্ট। নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য এই খাল দিয়ে প্রবাহিত হয়ে চলে যায় শীতলক্ষ্যা নদীতে, কিন্তু দীর্ঘদিন তা পরিষ্কার না করায় বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পাম্প দিয়ে টেনেও পানি পরে সরানো যাচ্ছে না। মতিঝিল, শান্তিনগর, তারপর আপনার এই যে আমাদের গোপীবাগ এলাকায় বিভিন্ন জায়গায় আপনার জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকা দক্ষিণ সিটির খাল উদ্ধার কর্মসূচির অংশ হিসেবে সেই খালের বর্জ্য অপসারণ শুরু হয়েছে শনিবার। আসছে বর্ষাকালে কিছুটা হলেও জলাবদ্ধতা কমবে বলে আশা এলাকাবাসীর। জলাবদ্ধতার জন্য মানুষের যে ভোগান্তি হয়, আশা করি এটা থেকে আমরা মুক্তি পাবো। এই ভোগান্তির হাত থেকে আশা করি আমরা রক্ষা পাবো। সিটি কর্পোরেশন বলছে যেখানে যতটুকু খাল আছে তার সবগুলোই উদ্ধার করা হবে পর্যায়ক্রমে। আশা করছি আমরা আগামী বর্ষা মৌসুমের আগে ঢাকাবাসীকে যে জলাবদ্ধতার থেকে পরিত্রাণের জন্য একটা সহনশীল পর্যায়ে আনতে পারবো ইনশাআল্লাহ। একই সাথে নন্দীপাড়া, মান্ডা ও জিরানি খাল উদ্ধারে কাজ চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একটি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। যারা এখনও তরুণদের পেট্রোল বোমা, আগুন, সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিচ্ছে, তাদের নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। শেখ হাসিনার সরকারের উন্নয়নে একটি মতলবী মহল সহ্য করতে পারছে না। তারা নানান ষড়যন্ত্রের অংশ হিসাবে তরুণ যুবকদের একাংশকে ভুল শিক্ষা দিয়ে জনমানুষের প্রতিপক্ষ গড়ে তুলছে। আমি তরুণদের বলতে চাই, আজকের পৃথিবী প্রতিযোগিতাময়, নিজ যোগ্যতা দিয়ে স্থান করে নিতে হবে তোমাদের, আর তাই নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই। নোয়াখালীর বেগমগঞ্জে ভোট কারচুপি ও নেতাকর্মীদের উপর আঘাত এলে জেলা প্রশাসক পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। বিকেলে ৮ নং ওয়ার্ডে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এই কোম্পানিগঞ্জে ভোটে যদি কোনো কালিমা লাগানো হয়, ভোট যদি কারচুপি হয়, রাস্তায় যদি আমাদের ভোটারদেরকে আটকানো হয়, যদি কোনো মায়ের মুখ খালি হয়, মামলা করুন। ১ নম্বর আসামি ডিসি, ২ নম্বর আসামি এসপি, ৩ নম্বর আসামি জেলা নির্বাচন অফিসার। রাতের সময়ে আরও থাকছে। চূড়ান্ত হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরসূচি। 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে 22 ফেব্রুয়ারি ছাড়বে ঢাকা। কোয়ারেন্টাইন থাকবে 7 দিন। রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের দোকান বরাদ্দ ও উচ্ছেদ নিয়ে জল ঘোলা কম হয়নি, গড়িয়েছে আদালত পর্যন্ত। অনিয়ম করে দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে। বিচারাধীন বিষয়ে আগে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানালেও হঠাৎ করেই দৃশ্যপটে নামে আসেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র, বর্তমান মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। সকালে হাইকোর্টের সামনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শনিবার বেলা 11টায় হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে এভাবেই নানা আক্রমণাত্মক ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়ায় গুলিস্তান নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফেস্টুনে বর্তমান মেয়র ব্যারিস্টার তাপসকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় স্লোগান লেখার পাশাপাশি নগর ভবন ঘেরাওয়েরও উস্কানি দেওয়া হয়। মানববন্ধনে অংশ নেন নকশা বহির্ভূত দোকান বরাদ্দে অনিয়মের মূল অভিযোগ যার বিরুদ্ধে সেই সাইদ খোকনও। বক্তব্যে তিনি নিয়ম মেনে দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল দাবি করে উচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এই কর্পোরেশনে যারা বসে আছে তারা এই শহরের মানুষের আর্তনাদ, আর্তচিৎকার শুনতে পায় না। তাপস, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। সাইদ খোকন বর্তমান মেয়রকে নিয়ে নানা বিষোদগার করে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এই টাকা তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে
কোটি টাকা লাভ করেছেন। এখনো কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন অনুযায়ী তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। মাত্র 15 দিন আগেও বিচারাধীন বিষয় যেখানে কথা বলতে রাজি হননি এই সাইদ খোকন, সেখানে জনসম্মুখে এসে সেই একই বিষয়ে মন্তব্য করা বিচার কাজকে প্রভাবিত করার শামিল বলে মনে করছেন আইনজীবীরা। কোনো ফৌজদারি মামলার সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে কোনো মন্তব্য করেন, স্বাভাবিকভাবে এই ধরনের মন্তব্যে বিচার প্রক্রিয়াকে, বিচার কার্যকে প্রভাবিত করে। সম্প্রতি গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে নকশা বহির্ভূত 911টি দোকান উচ্ছেদ করে দক্ষিণ সিটি কর্পোরেশন, যা সাবেক মেয়র সাইদ খোকনের আমলে নিয়ম বহির্ভূতভাবে টাকার বিনিময়ে বৈধতা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে মামলাও করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ প্রবণ এলাকা সচিবালয় ও এর আশপাশ। নীরব এলাকা ঘোষণার পর শান্ত ছিল না 1 মিনিটও, উল্টো বেড়েছে 9 গুণ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে বেসরকারি সংস্থা স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। ভয়াবহ শব্দ দূষণের কারণে সচিবালয় এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের শ্রবণ শক্তি কমে গেছে। রাজধানীর ব্যস্ততম এলাকা কদম ফোয়ারা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়ের পাশে। এখানে গড়ে শব্দ দূষণের পরিমাণ 127 ডেসিবেলের বেশি, যা মানুষকে ফেলেছে স্বাস্থ্য ঝুঁকিতে। সচিবালয়ের চারপাশের 12টি স্থানের শব্দের উপর গবেষণার ফলাফল বলছে বাংলাদেশের অন্যতম শব্দ দূষণ এলাকা এই সচিবালয়। অথচ এই এলাকা নীরব হিসেবে ঘোষণা করেছে সরকার। নীরব এলাকা ঘোষণা করার পর এই এলাকায় বেড়েছে শব্দ দূষণের মাত্রা। সাউন্ড আমাদের জন্য মানসিকভাবে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে, সাউন্ড আমাদের জন্য ভারসাম্যতা নষ্ট করে, মাথার মধ্যে একটু গোলযোগের সৃষ্টি করে, রাত্রে ঘুমানোর সময় একটু অশান্তি ফিল হয়, অসুবিধা করে সবাই। এটা শব্দ দূষণ আর কি, এটা ঠিক না। নগরীতে থাকতে থাকতে মনে হচ্ছে আমরা আস্তে ধীরে শ্রবণ প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। গবেষণা বলছে শব্দ দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা। কারো কারো হ্রাস পাচ্ছে শ্রবণ শক্তি। কানের ভিতরে আপনার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, মানে হয়তো বা আমি এই কাজ করতেছি, হয়তো পিছন দিয়ে একজন ডাকতেছে, ওটা প্রতি আর খেয়াল থাকে না। শব্দের মধ্যে থেকে আমরা বাসা গেলে জোরে জোরে কথা বলি, যেটা আমার কাছে মনে হয় স্বাভাবিক, কিন্তু পরিবারের কাছে মনে হয় আমি অস্বাভাবিকভাবে কথা বলছি। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে শব্দ দূষণ নিয়ে সংবাদ সম্মেলন করে স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। সংস্থাটি বলছে দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ করতে হবে। সচিবালয়ের চারপাশের 12টি স্থান রয়েছে, সেখানেও আমরা যেই নীরব এলাকার মানমাত্রা রয়েছে তার কোনো ইমপ্লিমেন্টেশনই আমরা লক্ষ্য করি নাই এবং সেখানে কোনো সময়ের জন্য নীরব ছিল না। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় দূষণ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সড়কের পাশে গাছ লাগানোর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনতে ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 6 লেন রাস্তা। এই খবরে মাদারীপুরের 28 কিলোমিটার অংশে ক্ষতিপূরণের বাড়তি টাকা হাতিয়ে নিতে শত শত গাছপালা রোপণ ও ঘর নির্মাণ করছে দালাল চক্রের সিন্ডিকেট। যদিও প্রশাসন বলছে নোটিশ দেওয়ার পরে নতুন স্থাপনা নির্মাণ করলে কেউ পাবে না সরকারি অর্থ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতুর সাথে যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনতে ঢাকা বরিশাল 2 লেনের মহাসড়কটি 6 লেনের আধুনিক সড়কে রূপান্তরিত করতে যাচ্ছে সরকার, যা ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সরাসরি চলে যাবে। সড়কটির জন্য মাদারীপুরের রাজৈক সড়ক ও কালকিনি উপজেলার 19টি মৌজার জমি অধিগ্রহণ করা হবে। এই খবরে প্রস্তাবিত খালি জমির উপর রাতের আধারে শত শত গাছপালা রোপণ, ঘরবাড়ি নির্মাণ ও পুকুরে একাধিক সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে দালাল চক্রের সিন্ডিকেট। এই মহাসড়কটা 6 লেনে উন্নতি হবে বরিশাল পর্যন্ত। সেই ক্ষেত্রে অনেকেই নতুন নতুন স্থাপনা কইরা সরকার থেকে সুবিধা আদায় করার চেষ্টা করতেছে। একটা চক্র, একটা মহল কাজ করতেছে, এটার প্রতি সরকারের দৃষ্টি রাখা হোক যাতে এই কাজটা না করতে পারে। সচেতন নাগরিক মনে করে প্রশাসন তৎপর না হলে ক্ষতিপূরণের নামে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত অর্থ চলে যাবে দালালদের হাতে। এই দালাল চক্রের হাত থেকে যদি রক্ষা করা না যায় তাহলে সরকার
ক্ষতিগ্রস্ত হবে, তাদের কোষাগার থেকে অনেক রাজস্ব ব্যয় হবে। তবে প্রশাসন বলছে অনিয়ম ও দুর্নীতি এড়াতে প্রতিদিন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ক্ষতিপূরণের তালিকায় ক্ষতিগ্রস্তদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। শক্তভাবে আমরা এটা যৌথ তদন্ত করছি যাতে বিন্দুমাত্র এখানে অনিয়ম অভিযোগের কোনো সুযোগ না থাকে। ৬ লেনের সড়কটিতে মাদারীপুরের রাজৈরে টেকারহাট থেকে কালকিনির ভুরঘাটা পর্যন্ত ২৮ কিলোমিটার অংশ রয়েছে। নিয়ম আছে ৪ ধারা নোটিশ প্রদানের পর নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না কেউ। সময় সংবাদ, মাদারীপুর। ক্রিকেটের খবর। ৩ ওয়ানডে এবং ২ টেস্ট খেলতে কাল বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকায় আসবে ক্যারিবীয় ক্রিকেট দল। করোনা শঙ্কা ও ব্যক্তিগত কারণে নিয়মিত অনেক ক্রিকেটারই নেই ওয়ানডে ও টেস্ট সিরিজে। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। রোববার ঢাকা পৌঁছে ৩ দিন কোয়ারেন্টিনে থাকবে ক্যারিবীয়রা। এরপর ৪ দিন অনুশীলন শেষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী ১৮ জানুয়ারি। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। করোনাকালে গেল জুলাইয়ে ইংল্যান্ডে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর গেল নভেম্বর ডিসেম্বরে ক্যারিবীয়রা করেছে নিউজিল্যান্ড সফর। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের দিনক্ষণ। ৩টি ওয়ানডে আর সমান সংখ্যক টি-20 খেলতে ২২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে টিম টাইগার্স। সেখানে থাকতে হবে ৭ দিনের কোয়ারেন্টিনে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। ২২ তারিখ টিম যাচ্ছে, তো সব কিছু ডিটেলস মানে করা আছে। স্কোয়াডটা কিন্তু আমরা বেশি বাড়াতে পারবো না, যেহেতু চার্টার্ড করে ওরা নিয়ে যাবে, এবং সবচেয়ে ব্যাপার হলো যে ওখানে কিন্তু আপনার ওদের গভর্নমেন্ট টেক কেয়ার করবে। নর্মালি আগে যখন আমরা গিয়েছি আমাদেরকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কেয়ার করতো, বাট এখন কিন্তু পুরা আর্মির মাধ্যমে ওরা আমাদেরকে করাবে। সো ইটস এ ডিফিকাল্ট একটা হবে, বাট এটা কিন্তু প্রত্যেকটা দেশের জন্য, নট ফর বাংলাদেশ। এটা কিন্তু আপনার এরপর অস্ট্রেলিয়া যাবে, অন্য দেশে যাবে, এটা ঠিক একই মেনটেন করবে আর কি সব। কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং এনে দিয়েছে রোমাঞ্চের নতুন অনুভূতি। উত্তাল ঢেউ, সবুজ পাহাড়, মেরিন ড্রাইভ সব কিছুই যেন পাখির মতো উড়ে উড়ে দেখা। দিন দিন যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। উদ্যোক্তারা চান প্যারাসেইলিংয়ের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলে ধরতে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘেঁষে তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। দীর্ঘ ৮০ কিলোমিটার সড়কটিও বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের পরিচয় পেয়েছে। কেবল দীর্ঘতম সৈকত বা মেরিন ড্রাইভ নয়, এখানকার পাহাড় সমুদ্রের অপরূপ মিতালি উপভোগ করতে প্যারাসেলিংয়ে উঠছেন পর্যটকরা। এ নিয়ে রোমাঞ্চকর এক ভ্রমণ। স্পিডবোটের সঙ্গে বেঁধে বিশেষ প্যারাশুটের সাহায্যে আকাশে ঘুরে বেড়ানোর নাম প্যারাসেলিং। সাগর থেকে প্রায় ৩ থেকে ৪০০ ফুট উঁচুতে হাওয়ায় ভেসে সাগর ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে উচ্ছ্বসিত পর্যটকরা। পাহাড় দেখতে পেলাম আর সবাইকে ছোট ছোট ইনসেক্টের মতো দেখতে পেলাম আর কি। ফার্স্টে যাওয়ার সময় যখন উপরে উঠে তখন একটু ভয় লাগে, বাট এরপর যখন উপরে উঠে তখন পুরাই অন্যরকম। সমুদ্রের ভিতরে যে রোদের আলোটা পড়ে চিকচিক করে থাকে, আর পুরো আকাশ আর নীল সমুদ্র সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। মালয়েশিয়ার প্যানাং বিচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কক্সবাজারে প্রথম প্যারাসেলিং চালু হয়েছে বলে জানালেন এই সুপারভাইজার। আমরা প্রথম ২ বছর যদিও কাস্টমার একটু কম পাইছি, কিন্তু এখন আমাদের প্রচুর পরিমাণ পর্যটক আছে প্যারাসেলিং এর আগ্রহী। বেসরকারি এই উদ্যোক্তা জানালেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্যারাসেলিং এর মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে বিশ্বের কাছে আরো ভালোভাবে তুলে ধরা সম্ভব। প্যারাসেলিংয়ের পাশাপাশি আমাদের আরও অনেক চিন্তাভাবনা আছে কীভাবে আরও পর্যটকদেরকে কক্সবাজারে আকর্ষণ করা যায়, কিভাবে আনা যায়। তো সেক্ষেত্রে সরকারি কোনো যদি পৃষ্ঠপোষকতা থাকতো সেক্ষেত্রে আমাদের অনেক আরও বেশি উপকৃত আমরা হতাম। সৈকতে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে অবস্থিত এই প্যারাসেলিং আবহাওয়ার উপর নির্ভর করে যা করা যাবে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশ্বের প্রায় সব দেশেই সমুদ্র সৈকতে অন্যতম আকর্ষণ হচ্ছে প্যারাসেলিং। তবে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে এমন অভিজ্ঞতা যে কোনো ভ্রমণ পিপাসুদের ভ্রমণে যোগ করবে বাত্রিমাত্রা। তাই সরকারি উদ্যোগে আরও কয়েকটি বিচে প্যারাসেলিংয়ের ব্যবস্থা করা গেলে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি এটি হয়ে উঠতে পারে কক্সবাজারের পর্যটনে সম্ভাবনাময় একটি খাত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ,
কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। দেশে প্রথম ধাপে কারা পাবে টিকা চূড়ান্ত পর্যায়ের তালিকা, ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য নীতিমালা করার তাগিদ। 16 জানুয়ারি থেকে ভারতে গণহারে টিকা দেয়া শুরু। রাজশাহীতে প্রশিক্ষণ বিমানের চাকা ফেটে মুখ থুবড়ে রানওয়েতে, পাইলট আহত। ইন্দোনেশিয়ায় 62 আরোহী নিয়ে বিধ্বস্ত বিমান, সবার মারা যাওয়ার আশঙ্কা। এই ছিল রাতের সময়ে, সঙ্গেই থাকুন সময়।